তপনদা, কমরেড তপন হোর, কমরেড নরেন ভট্টাচার্য, নরেন চ্যাটার্জি, কমরেড সঙ্গীতা ভট্টাচার্য এবং ইলামিত্র নগরে কমরেড প্রবীর হালদার সভাগৃহে, দেবাচার টুডু, অন্নদা প্রসাদ ভট্টাচার্য মঞ্চে দাঁড়িয়ে আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন। আজকে নভেম্বরের 18 তারিখ, মাসটা যখন শুরু হয়েছিল বেশ ভালো ভালো খবর আসছিল। নিউ ইয়র্ক থেকে একটা খবর এলো, জোরান মামদানি সেখানে মেয়র নির্বাচিত হলেন। আমার মনে হয় এটা একটা খুব বড় ঘটনা এবং এখান থেকে অনেক অনেক কিছু শেখার আছে। জোরান মামদানি কতটা বামপন্থী না, কিউবাকে নিয়ে কি মনে করেন, ভেনিজুয়েলাকে নিয়ে কি মনে করেন, সাম্রাজ্যবাদকে কিভাবে দেখেন, নিউ লিবারালিজম শব্দ ব্যবহার করেন না, আমার মনে হয় এগুলো প্রাসঙ্গিক নয়, এগুলো যথেষ্ট অপ্রাসঙ্গিক। যেটা ওই কমরেড সেলিম বলছিলেন, এগুলো ঘরের ভেতরে কেউ আলোচনা করতে পারেন, দামাবাজি আলোচনা করার বিষয় এগুলো নয়। যেটা বিষয় সেটা হচ্ছে নিউ ইয়র্কের মতো জায়গায় ট্রাম্পের যুগে একজন মানুষ যে সব দিক থেকে দেখতে গেলে সেখানে সংখ্যালঘু, তার ধর্মের দিক থেকে, তার গায়ের রঙের দিক থেকে, তার জন্মসূত্রের দিক থেকে, ওই রকম একটা সময়ে দাঁড়িয়ে একজন মানুষ একটা নিউ ইয়র্কের মতো জায়গায় যেখানে সমস্ত পৃথিবীর ধনকুবের তাদের আড্ডা, সেইখানে শহরের খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, ট্যাক্সিওয়ালা, হকার, দোকানদার, বাড়ি ভাড়া দিতে পারছে না সে সমস্ত শ্রমিক, এদের প্রশ্নটাকে তুলে এটাকে এজেন্ডা করে একটা মানুষ নির্বাচন জিততে পারে আজকের দিনে, অভাবনীয়। কিন্তু সেটা উনি করে দেখিয়েছেন। তা মনে হয় ওটা আমাদের কাছে একটা টেমপ্লেট, অনেক কিছু শেখার ওর থেকে আছে, আমরা শিখব। একটা ভালো খবর এলো চেএনইউ থেকে। সেখানে গতবারে আমাদের এসএফআই এর বন্ধুরা আলাদা ছিলেন, এবার ফিরে এসেছিলেন। সেখানে আমাদের যে লেফট প্যানেল, তারা একসাথে মিলে 4টে আসনে জয়লাভ করেছে। খুব ভালো খবর ছিল। আমরা আশা করেছিলাম যে 14 তারিখে বিহার থেকে যে খবরটা আসবে, এটাও বোধহয় ওই নিউ ইয়র্ক আর নিউ দিল্লির সূত্র ধরে একটা বেশ ভালো খবর আসবে, কিন্তু ভালো খবরটা আসেনি। এটা খুব উল্টো খবর এসছে। এবার এই উল্টো খবরে অনেকে ভেঙে পড়ছে। তো প্রথম কথা আমি বলবো, অনেকেই বলবেন যে বাংলায় পুনর্জাগরণের কথা আপনি কি বলছেন, বিহারে তো ভরাডুবি করে চলে এলেন, তো বিহারে ডুবি দিয়ে চলে এসে বাংলায় কি আবার জাগাবেন? তো প্রথম কথা আমি বলি যে বিহারে কোনো ভরাডুবি হয়নি। যদি বামপন্থার কথা বলেন, যদি গণতন্ত্রের কথা বলেন, অবশ্যই আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। তো প্রথমে সংক্ষেপে ভোটের অঙ্কটা বলে দিই। আমরা গতবার 19টা আসনে লড়েছিলাম, 13 লক্ষ ভোট পেয়ে 12টা আসন জিতেছিলাম। এবার আমরা 20টা আসনে লড়েছিলাম, 14 লক্ষ ভোট পেয়ে 2টো আসন জিতেছি। তো আমার কাছে মনে হয় 13 লক্ষ এবং 14 লক্ষটা বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা বামপন্থীরা সবাই মিলে গতবার 29টা আসন লড়ে 16টা জিতেছিলাম। এবার এক অর্থে দেখতে গেলে আমাদের আসন ছিল 30টা, যদিও সিপিআই এবং কংগ্রেসের মধ্যে একটা আসনে বোঝাপড়া হয়নি বলে সিপিআই 9টা আসনে লড়েছিল, 3টে এক্সট্রা আসনে। তো সব মিলিয়ে আমাদের টোটাল রেজাল্টটা হচ্ছে আমাদের 14 লক্ষের কিছু বেশি ভোট, সিপিআই এবং সিপিএম এর 3 লক্ষের বেশি বেশি করে ভোট, সব মিলিয়ে 20 লক্ষের বেশি ভোট এবং 3টি আসন। তো রেজাল্টটা অবশ্যই আমরা যেটা ভেবেছিলাম একদমই সেরকম নয়, তার একদম উল্টো দিকে। সেই জন্য আমরা বলেছি এটা খুব অস্বাভাবিক একটা রেজাল্ট। এবারে অস্বাভাবিক রেজাল্টটা কেন হলো সেটা অবশ্যই বিভিন্ন দিক থেকে খতিয়ে দেখার ব্যাপার আছে। তো অনেকে মনে করেন যে ওই ইভিএম দিয়ে হয়েছে, ভোট চুরি হয়ে গেছে, এটা হয়েছে ওটা হয়েছে, ফেসবুকে অনেক লেখালেখি ঘোরাঘুরি করছে। তো আমার মনে হয় ওইটা করে বোধহয় বোঝা যাবে না। মানে একবার যদি এটা কেউ ভাবতে শুরু করে, তাহলে আর বাকি অন্য কিছু বিশ্লেষণ করার, ভাবার কোনো অবকাশ থাকে না। কেউ কেউ ভাবছেন তাহলে আর নির্বাচন লড়েই বা কি হবে, এসব ছাড়ুন। সংসদে যারা জিতেছেন বেরিয়ে চলে আসুন, যারা বিধানসভায় জিতেছেন বেরিয়ে আসুন, এই এসআইআর এগুলোকে বর্জন করুন। সব ছেড়ে ছুড়ে দিয়ে, আমি সব ছেড়ে ছুড়ে দিয়ে যে কোথায় যাব, সেখানে গিয়ে যে কি হবে সেটা আমি জানি না, কোন কল্পনার দেশে গিয়ে কি হবে। তো কারণ আমাদের তো বেরিয়ে করে দিতে চায় ওরা, যে আপনারা বেরিয়ে যান, দেশ থেকে বেরিয়ে যান, সমাজ থেকে বেরিয়ে যান,
নির্বাচন থেকে বেরিয়ে যান, সংবিধান থেকে বেরিয়ে যান, গণতন্ত্র থেকে বেরিয়ে যান। তো তারা বের করেই দিতে চাইছে আমাদেরকে। আমরা নিজেরাই যদি বেরিয়ে যাই তাহলে লাভটা কি হবে? আমি যাই না। তো ফলে আমাদের তো মাটি গেড়ে পড়ে থাকতে হবে, এবং সেখানে মাটি কামড়ে পড়ে থেকে লড়ে ইঞ্চি ইঞ্চি লড়ে ওই জায়গাটাকে ধরে রাখতে হবে, ওই জায়গাটাকে বাড়াতে হবে, ওই গণতন্ত্রটাকে পুনরুদ্ধার করতে হবে। তো বিহারে যে রেজাল্টটা হয়েছে, আমার যেটা ধারণা যে 3-4টে ব্যাপার যেটা আমাদের নজর দেওয়া দরকার। একটা অবশ্যই এসআইআর, এবং এসআইআর এ যেটা হয়েছে সেটা একটা তো যোগ বিয়োগের অঙ্ক হয়েছে। এসআইআর এর মধ্যে দিয়ে প্রায় 70 লক্ষ মানুষের নাম কেটে দেওয়া হয়েছে। যদি ধরেও নিই যে 70 লক্ষের মধ্যে 30-35 লক্ষ এমন মানুষ হবেন যার নামটা বাদ যাওয়াই উচিত, তিনি আর বেঁচে নেই, তিনি আর একজন ভোটার তার নাম 2 জায়গায় আছে, 3 জায়গায় আছে, তিনি বিহারে থাকেন না, ধরে নিলাম এরকম বেশ কিছু মানুষ আছেন, তাদের নামটা বাদ দেওয়াই উচিত। তাহলেও অন্তত 30-40 লক্ষ মানুষ যাদের নাম থাকা উচিত, যারা যোগ্য বিহারের ভোটার, তাদের নাম বাদ গেছে। একটা হচ্ছে বিয়োগের অঙ্ক, 70 লক্ষ প্রায় কেটে দেওয়া হয়েছে। আর একটা হচ্ছে যোগ। এবার এই যোগটা যেটা হয়েছে সেটা হলো প্রথমে 22 লক্ষ, এবং তারপরে এসআইআরটা যখন শেষ হয়ে গেল 30শে সেপ্টেম্বর, যখন এসআইআর প্রকাশিত হলো সর্বশেষ তালিকা, এবার ইলেকশন কমিশন বলে যে আমাদের এই নতুন ভোটারের অন্তর্ভুক্তির কাজটা চলতেই থাকে, নির্বাচনে বোধহয় নমিনেশন শেষ হওয়ার 10 দিন আগে পর্যন্ত চলতে থাকে। তো আপনারা কেন করলেন না? বিজেপি করে নিয়েছে, তাহলে বিজেপির দোষ কি? এবারে 10 দিনের মতো একটা সময়, চেষ্টা সবাই করেছে, কিন্তু সেই 10 দিন সময়ের মধ্যে দেখা গেল প্রায় 3.5 লক্ষ নতুন ভোটারের নাম ঢুকলো। তাহলে এটা হচ্ছে যোগ বিয়োগের অঙ্ক, এবং এই যোগ বিয়োগের অঙ্কটা খুব ছক কষে, কোথায় কত ভোটার হলে পরে একটা জায়গার পুরো ব্যালেন্সটা পাল্টে যাবে, একটা আসন আমরা যেতে পারি, এই অঙ্কগুলো করে এটা হয়েছে। কিন্তু এই অঙ্কগুলো করলেও সেটা তো সবার চোখের সামনে ওরা করেছে এসআইআর, আমরা এটাকে সুপ্রিম কোর্টে গেছি, বলেছি এটা সংবিধান বিরোধী, সুপ্রিম কোর্ট কিছু সেটা নিয়ে বলেনি, সেটা তো অন্য প্রশ্ন। এবং আমরা যখন ভোটার অধিকার যাত্রা করেছি সেখানে আমরা অবশ্যই এটা বলিনি যে এরা হচ্ছে ইন্ডিয়া জোটের ভোটার, সেখানে আমি তো সব ভোটারের কথা বলেছি। আমাদের ভোট দিলে সেও ভোটার, বিজেপিকে ভোট দিলেও ভোটার, নোটাকে ভোট দিলে নোটার ভোটার, সেও ভোটার। তো যে কোনো ভোটারের অধিকার আমাদের কাছে অধিকারের প্রশ্ন, আমরা সেটা নিয়ে করেছি। তো একটা হচ্ছে এই যোগ বিয়োগের অঙ্ক, যে অঙ্কের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। লড়াই করাটা মানে লড়াই করে কিছু লাভ হয়নি এমনটা নয়, লড়াই করে লাভ হয়েছে। লড়াইটা যদি ভালো করে না করা যেত তাহলে এই যে বিয়োগের অঙ্কটা যেটা 70 লক্ষ, ওটা 2 কোটি হয়ে যেত, ওটা 1.5-2 কোটি হয়ে যেত। তো ওই অঙ্কটাকে যে খানিকটা জায়গায় আটকানো গেছে, এটাও কিন্তু লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, ওই লড়াই করেই এটা হয়েছে। এই জন্য লড়াইটাকে খাটো করে কেউ দেখবেন না। দ্বিতীয় যে প্রশ্নটা হচ্ছে, আমার মনে হয় যেটা শুধু সংখ্যা দিয়ে বোঝা যাবে না, সেটা হচ্ছে এসআইআর একটা মানুষকে বিপন্ন করে তুলেছে। যখন এসআইআর হয়, কখন নোট বাতিল হলো, এনআরসি এলো, লকডাউন হলো, তো মানুষ বিপন্ন। তো একজন বিপন্ন মানুষ কি করবে? একজন বিপন্ন মানুষ সে কি বিদ্রোহী করবে? সে কি প্রতিবাদ করবে? নাকি সে আত্মরক্ষার জন্য কেউ যদি বলে ভাই বেশি এদিক ওদিক করো না, এখন এইদিকেই থাকো, এইদিকে থাকলে পরেই তোমার ভোটটা বাঁচবে, তোমার নাগরিকত্বটা বাঁচবে, তোমার রেশনটা বাঁচবে, তুমি পেনশনটা পাবে, তাহলে একটা বিপন্ন মানুষের মনস্তত্ত্ব কি সেটা কিন্তু ভেবে দেখার দরকার আছে। ফলে এসআইআর এর মনস্তাত্ত্বিক তার ফলাফলটা কি, সেটা কিভাবে এই ইলেকশনে প্রতিফলিত হয়েছে, এটাও আমার মনে হয় বিবেচনা করে দেখার ব্যাপার আছে। তো এটা হচ্ছে এসআইআর এর দিক। এবারে ভোটে অনেক কারচুপি হয়েছে। হরিয়ানা থেকে 4টে স্পেশাল ট্রেন চালানো হয়েছে, সেখান থেকে কয়েক হাজার মানুষকে আনা হয়েছে যারা এসে বিজেপিকে ভোট দিয়েছে। ছাপ্পা ভোট হয়েছে, সাধারণভাবে সবসময় হয়ে থাকে, এবার একটু বেশি সংগঠিত আকারে, এবং সেখানে তার পেছনে ইলেকশন কমিশনের বদান্যতা, ওখানকার যে প্রশাসন, সরকার, সিকিউরিটি, তাদের সকলের আশীর্বাদ দিয়ে এই কাজগুলো হয়েছে। সেগুলোরও নিশ্চয়ই কিছু 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 ইম্প্যাক্ট এই নির্বাচনের মধ্যে আছে। এটা 1 নম্বর। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে আপনারা সবাই জেনেছেন যে সেটা হচ্ছে প্রচুর টাকা, প্রায় 30,000 কোটি টাকা মাত্র 2-3 মাসের মধ্যে প্রায় 3-4 কোটি লোকের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বিভিন্ন নাম করে। যেমন ধরুন আমরা বিদ্যুৎ আমরা ফ্রি করা, এটার মধ্যে ক্যাশও আছে, কাইন্ডও আছে। আমরা বিদ্যুৎ
ফ্রিতে দেওয়ার দাবি দীর্ঘদিন ধরে আন্দোলন করেছি। বিধানসভায় নীতিশ কুমার বারবার বলেছেন যে 1 ইউনিট বিদ্যুৎ আমি ফ্রি দেবো না। আমরা দিল্লির কথা বলেছি, পাঞ্জাবের কথা বলেছি, হরিয়ানার কথা তুলেছি, 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি দাবি করেছি। কিন্তু যে বলছিল যে 1 ইউনিটও দেবো না, সে হঠাৎ নির্বাচনের আগে বললো 125 ইউনিট ফ্রি দেবো। আর তারপরে নির্বাচনে বললো যদি ভোটটা না দাও তাহলে কিন্তু কানেকশনটা কেটে দেওয়া হবে। তো এটা একটা হয়েছে। পেনশন, যেটা বিহারে মাত্র 400 টাকা পেত, সেই 400 টাকার পেনশন বৃদ্ধদের জন্য বা যাদেরকে আজকাল ওই হিন্দুতে দিব্যাঙ্গ বলে, ডিফারেন্টলি এবেলড মানুষ, তাদের জন্য মাত্র 400 টাকার পেনশন ছিল। আমরা 3000 টাকার দাবিতে দীর্ঘ আন্দোলন করেছি, তাতে কিছু হয়নি। কিন্তু ঠিক নির্বাচনের প্রাক্কালে এটাকে বাড়িয়ে 1100 করা হয়েছে। আমরা ওখানে মিড ডে মিলের কর্মীদের বেতনের দাবিতে আন্দোলন করেছি, আশা, অঙ্গনবাড়ি। কোনো আন্দোলনে কোনোদিন সরকার কিচ্ছু শোনেনি, লাঠিপেটা করেছে, জেলে পাঠিয়ে দিয়েছে, চাকরি থেকে বের করে দিয়েছে, সব কিছু করে ঠিক নির্বাচনের আগে যে মিড ডে মিলটাকে ডাবল করে দিলাম, আশার এটা বাড়িয়ে দিলাম, জীবিকার এটা বাড়িয়ে দিলাম, ওর এটা বাড়িয়ে দিলাম, এটা তারা করেছে। আর যেটা বড় জিনিস করেছে সেটা হচ্ছে 10,000 টাকা। এটা ভারতবর্ষে অভূতপূর্ব, নজিরবিহীন, যে একবারে 10,000 টাকা কোনো একটা কারোর ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হবে। এটা ঢোকানো হয়েছে 1.5 কোটি। ওখানে যে সেলফ হেল্প গ্রুপ ব্যাপারটা চলে, সেই সেলফ হেল্প গ্রুপগুলোকে যে মিশন দিয়ে চালানো হয়, লাইভলিহুড মিশন, তার নাম ওখানে জীবিকা। তো জীবিকা একজন জীবিকা সংগঠক, কমিউনিটি মোবিলাইজার, তিনি প্রায় 100 জন মহিলা বা ধরে নিন 8টা বা 10টা সেলফ হেল্প গ্রুপ সেটা পরিচালনা করেন। তো সেখানে 1.5 কোটিকে 10,000 টাকা করে দেওয়া হয়েছে। এবং এটা অমিত শাহ একটা ইন্টারভিউতে খোলাখুলি বলেছিলেন যে এটা হচ্ছে সিড মানি। এই 10,000 টাকাটা আমরা এখন দিচ্ছি, আমরা দেখবো 10,000 টাকাটা কিভাবে কি হচ্ছে, তারপরে একটা বড় লোন পাইয়ে দেবো। বড় লোন, একটা বড় লোনের একটা সামনে একটা লোভ দেখালেন। তো সেটাতে অবশ্যই মহিলাদের মধ্যে একটা আতঙ্ক ছড়ালো, এই 10,000 টাকাটা তাহলে তো মনে হচ্ছে লোভ, তাহলে তো মনে হচ্ছে এটা ফেরত দিতে হবে। তো এইবারের সঙ্গে সঙ্গে নীতিশ কুমার, অনেকেই বলেন ডিমেনশিয়া নাকি ভোগেন আজকাল, আমি দেখলাম ওনার মাথাটা খুব ভালো কাজ করে। অমিত শাহের ইন্টারভিউ পরের দিনই উনি একদম বলতে শুরু করলেন, না না, এই 10,000 টাকাটা ফেরত দিতে হবে না, এটা আপনার, এই টাকাটা আপনার, এখানে কোনো ফেরত দেওয়ার ব্যাপার নেই। তো এই 10,000 টাকার একটা বড় ব্যাপার আছে। এবারে এটা নিয়ে অনেকেই বলছেন তাহলে মহিলারা সব বিক্রি হয়ে গেল। আমার মনে হয় মানুষ বিক্রি হয়ে যায় না, এটা দেখাটা অত্যন্ত ভুল। জনগণকে নস্যাৎ করে দিয়ে, জনগণকে খারিজ করে দিয়ে কোনো বামপন্থা কোনোদিন হবে না, উন্নাসিকতা দিয়ে কোনোদিন কোনো বামপন্থা হবে না। তো সেটা হচ্ছে আমরা 14 লক্ষ ভোট পেয়েছি, তাহলে 14 লক্ষের মধ্যে আমি ধরেই নিতে পারি 6 লক্ষ 7 লক্ষ মহিলারা দিয়েছে। তাহলে এই 6 লক্ষ 7 লক্ষ মহিলারা কারা? তারা তো এই 10,000 টাকাকে অগ্রাহ্য করে, ওই পেনশনটাকে অগ্রাহ্য করে তারা আমাদের ভোটটা দিচ্ছে। তাহলে তারা হচ্ছেন সেই মহিলা যার কাছে সংগ্রামী চেতনা আছে, সংগঠন আছে, আন্দোলন আছে। এটার কোনো বিকল্প হয় না। এই সংগ্রামী চেতনা, এই রাজনীতি বোধ, এটার কোনো বিকল্প হয় না। এটা করতে হবে। তাহলে আমাদের কাছে বড় বড় টাস্ক হচ্ছে এটা, যে 10,000 ও দিচ্ছে, আমি 15,000 দেবো, 20,000 দেবো, এটা নয়। এটা তো ঠিক আছে, কিন্তু আমি যদি এটা কেউ যদি বোঝে যে 10,000টা কেউ আমাকে দয়া করে দিচ্ছে না, 10,000টা আমার যে প্রাপ্য টাকা, আমার যে শ্রমের কোনো প্রতিদান পাওয়া যায় না। আমি বাড়িতে কাজ করি, আমরা বলি হাউস ওয়াইফ, উনি মনে হচ্ছে তো কাজই করেন না। তো সব থেকে বেশি যে কাজের কোনো স্বীকৃতি নেই, যে কাজের কোনো দাম নেই, সেই কাজের বিনিময়ে যদি সামান্য কিছু টাকা আমি পাই, আমারই টাকা যদি আমাকে দেওয়া হয়, তাহলে সেটা ভিক্ষে নয়, তাহলে সেটা কোনো কিছু নয়, সেটা হচ্ছে আমার প্রাপ্য অধিকারের একটা খুব ছোট্ট অংশ। তাহলে এই চেতনাটা যদি আমার থাকে, ওই প্রাপ্য অধিকারের ছোট্ট অংশটা আমি নেব, কিন্তু তার বিনিময়ে আমার ভোটটা আমি দেবো না তাকে, তার জন্য আমাকে আমার নিজের ভোটটাকে বন্ধক রাখার কোনো দরকার নেই। আমি ভোটের পয়সাটা নেব এবং পুরো লড়াইটা করবো, যাকে ভোট দেওয়ার তাকে ভোট দেবো। এই চেতনাটা দিতে হবে। তো আমার মনে হয় এটা একটা বড় প্রশ্ন, কারণ আমি দেখছি অনেকেই এটা হলে পরে তো বিক্রি হয়ে গেলে পরে মানুষ কি করে হবে, তাহলে এভাবেই তো হবে, কেনা বেচা করি হবে। তো আমার মনে হয় ব্যাপারটা এটা নয়, কিন্তু এখান থেকে অবশ্যই একটা প্রশ্ন উঠবে যে এই যদি এর মধ্যে কোনো রকম কোনো নিয়ম না থাকে, ধরুন একটা নির্বাচন আসছে, নির্বাচন আগের দিন আপনি বললেন 10,000 টাকা স্কিম, আর তারপরে ব্যাখ্যা করে তাহলে এটা তো অনগোয়িং স্কিম, অতএব নির্বাচন চলাকালেও
প্রতি 7 দিন পরে পরে ব্যাংকের টাকা ঢুকছে, আর নির্বাচন কমিশন বলছে এর মধ্যে কোনো মডেল কোড অফ কন্ডাক্টের কোনো ভায়োলেশন নেই, বিকজ ইটস অ্যান অনগোয়িং স্কিম। তাহলে এই যে চালাকিটার বিরুদ্ধে অবশ্যই লড়া উচিত। আমার মনে হয় একটা আইনের কথা ভাবা যেতে পারে, একটা বিল আনার কথা ভাবা যেতে পারে, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের কথা ভাবা যেতে পারে, যদিও সেগুলো করে কিছু লাভ হবে না, কিন্তু ভাবা উচিত যে অন্তত নির্বাচনের আগে 6 মাস একটা কোনো এমবার্গো থাকুক। এই 6 মাসের মধ্যে আপনি এরকম দুমদাম স্কিম এনে এগুলো করতে পারবেন না। না হলে যে কোনো সরকার, যে রাজ্যে যে সরকার ক্ষমতায় থাকবে, সে 5 বছর 4 বছর কিচ্ছু করবে না, অর্থাৎ টাকা বাঁচিয়ে রাখবে। আর নির্বাচনের আগে ওই সমস্ত তখন তার পুরো সিন্ধুক খুলে সব পয়সা দিতে শুরু করবে, এবং এটা করবে। তাহলে এটাই ভারতবর্ষের নির্বাচনের একটা মডেল পরিণত হবে, এটা নিয়ে অবশ্যই ভাবা যেতে পারে। এই দুটো বললাম, একটা হচ্ছে SIR, একটা হচ্ছে ক্যাশ ট্রান্সফার। একটা তৃতীয় ব্যাপার রয়েছে যেটা নিয়ে চর্চা খুব কম। বিহারে কিছু চর্চা শুরু হয়েছে, আমি জানি না বাংলায় কতটা চর্চা আছে। ওই 10,000 টাকা কি 400 টাকা 1100 হয়েছে, 125 ইউনিট বিদ্যুৎ ফ্রি, এটা নিয়ে খুব চর্চা হচ্ছে। যেটা নিয়ে হচ্ছে না সেটা হচ্ছে এই নির্বাচনের মাঝখানে ভাগলপুরের পীরপैंतीতে আদানিকে 1050 একর জমি দিয়ে দেওয়া হলো। এই জমিটা এখন অধিগ্রহণ করা হয়নি, জমিটা অধিগ্রহণ করা হয়েছে 10 বছর আগে। তখন ছিল কথা যে ওখানে নাকি NTPCর একটা কোনো প্লান্ট হবে। তো সেটা নিয়ে একটা লম্বা আন্দোলন হয়েছে, হাইকোর্টে কেস হয়েছে। ওখানকার কৃষকেরা বলেছিল যে আমাদের কাছে অন্য 1050 একর পর্তি জমি আছে, ওই পতির জমিটা নিন, তাহলে কৃষির ক্ষতি হবে না, আমাদের ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। সেখানে হাইকোর্ট বলেছে তোমরা বলার কে, আর জমি না হবে না হবে সরকার ঠিক করবে, তোমরা বলার কে। আমি জানি না 2013 ওই আইনের পরে একটা হাইকোর্ট কি করে এই ভাষায় কথা বলে, কিন্তু এটা হয়েছে। তোর ফলে কিন্তু সেই জমিতে কোনো কারখানা হয়নি, কোনো প্লান্ট হয়নি। অর্থাৎ জমি যেমন ছিল তেমনই আছে। সেই জমিতে যে বাস করছিল সে বাস করছে, যে চাষ করছিল সে চাষ করছে, যে গাছগুলো ছিল সে গাছগুলো কাটা হয়নি। আম গাছ, লিচু গাছ, সেগুন গাছ, প্রচুর গাছ পুরনো 40 বছর 50 বছর 60 বছর পুরনো গাছ। কিন্তু এবার যখন বলা হলো যেটা আদানিকে দিয়ে দেওয়া হবে, এবার সব নোটিশ আসতে শুরু করেছে, বাড়ি ছাড়ো, এক্ষুনি দাও। আদানিকে কেউ ভাবতেই পারেন যে আদানিকে যখন সস্তায় জমি, সস্তা মানে কি বিনামূল্যে 1 টাকা লিজ টোকেন, বছরে 1 টাকা করে দেবে। 1050 একর জমির জন্য 1 টাকার লিজ, 33 বছরের জন্য জমিটা দেওয়া হবে। তার বিনিময়ে যদি কেউ ভাবেন তাহলে আদানি বোধহয় সস্তায় বিদ্যুৎ দেবে, ঠিক আছে তোমাকে আমি সস্তায় জমি দিলাম, বিনামূল্যে জমি দিলাম, জল দিচ্ছি, সব দিচ্ছি, তুমি আমাকে বিদ্যুৎটা সস্তায় দাও। না, বিদ্যুৎটাও হচ্ছে সব থেকে এক্সপেন্সিভ, সেটা হচ্ছে 6 টাকার বেশি ইউনিট, এবং এটা আগামী 25 বছরের জন্য। এবং এই কথাটা শুধু আমরা বলছি না, এই কথাটা বললেন RK সিং, যিনি মোদী সরকারের বিদ্যুৎ মন্ত্রী ছিলেন। আমাদের ভোজপুরে আড়া থেকে 2014 to 24 10 বছর MP ছিলেন। গত নির্বাচনে আমাদের কমরেড সুদামা ওকে পরাজিত করে জিতেছেন। তিনি বললেন এটা 62,000 কোটি টাকার একটা কেলেঙ্কারি, এটা CBI তদন্ত হওয়া উচিত। এবং সেটা বললেন বলে বিজেপি তখন চুপ করে থাকলো। যেই নির্বাচনের ফলাফলটা এলো, ওকে সাসপেন্ড করলো, উনি এবারে পার্টি ছেড়ে বেরিয়েছেন। তো যার ফলে ওনাকে পার্টি থেকে বেরোতে হলো। তাহলে এবারে একটা প্রশ্ন করা উচিত আমাদের, সেটা হচ্ছে ইলেকট্রাল বন্ডকে যখন সুপ্রিম কোর্ট খারিজ করেছিল, সংবিধান বিরোধী বা অসাংবিধানিক বলেছিল, তখন একটা প্রশ্ন উঠেছিল এর একটা কুইড প্রো কো আছে। কুইড প্রো কো মানেটা হচ্ছে যে কোম্পানি এত মোটা টাকা চাঁদা দিচ্ছে, সে তো এমনি দিচ্ছে না, সে তো নিশ্চয়ই এর বিনিময়ে কিছু পাচ্ছে। তাহলে এই বিনিময়টা কি, সরকার এবং এই কোম্পানির মধ্যে কি বিনিময় চলছে যে কোম্পানি এত মোটা টাকা তোমাকে দিচ্ছে, কোম্পানির লাভটা কি? সুপ্রিম কোর্ট বলেছিল এইটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। এবং এই জন্য এই ইলেকট্রাল বন্ড, এই যে একদম সকলের চোখের আড়ালে, লোকচক্ষুর আড়ালে একদম প্রাইভেসি মেনটেন করে যে হচ্ছে, এটা বন্ধ করা উচিত। একই প্রশ্নটা এবার আমি যদি ঘুরিয়ে করি, তাহলে আদানিকে এই যে ফ্রিতে দিয়ে দেওয়া হলো, এরকম তো সরকার কিছু পেল না। আদানিকে এত বড় একটা লাভ পাইয়ে দেওয়া হলো, এর কি কোনো বিনিময় মূল্য নেই? আদানি কি কিছু দেয়নি? আদানি নিশ্চয়ই দিয়েছে। আদানি যেটা দিয়েছে সেই টাকাটা এবারে পুরো নির্বাচনে একদম খোলামকুচির মতো সেই টাকা বিহারের নির্বাচনে দেখা গেছে। আদানি যে টাকাটা দিয়েছে সেই টাকারই একটা ছোট অংশ নিয়ে প্রশান্ত কিশোর একটা নতুন পার্টি, ওপর থেকেই প্রথম ভারতবর্ষে একটা কর্পোরেট পলিটিক্যাল প্রজেক্ট আমরা দেখলাম, যেখানে বেতনভুক কর্মচারী দিয়ে রেখে একটা পার্টি গড়ে তোলার চেষ্টা হলো। 20,000 টাকা, 40,000 টাকা, 60,000 টাকা, 70,000 টাকা, বিভিন্ন ছাত্র ছাত্রী তাদেরকে কাজে লাগিয়ে
সবাই মিলে চলো একটা পার্টি করি। তো এই যে একটা প্রশান্ত কিশোরের পার্টিটা হলো, এর পেছনেও আদানির টাকা আছে। প্রশান্ত কিশোর নিজেই যেটা বলেছেন যে 11 কোটি টাকা তিনি নাকি 2 ঘন্টার পরামর্শ দিয়ে নবযুগ কনস্ট্রাকশন থেকে পেয়েছেন। সে নবযুগ কনস্ট্রাকশনটা হচ্ছে আদানির অ্যালায়েড কোম্পানি, লোকে বলে আদানির একটা ফান্ড কোম্পানি। তো এই ব্যাপারটাও কিন্তু এর মধ্যে হয়েছে। তার মানে আগামী দিনের জন্য বিহারে একটা সামন্ততান্ত্রিক ব্যাপার তো বিহারে চিরকাল থাকে, আবার মাথা চালা দিচ্ছে। সাম্প্রদায়িক হিংসা, মুসলিম বিরোধী বিদ্বেষ, এগুলো তো বাড়বে, বুলডোজার বাড়বে। আর তার সাথে সাথে প্রত্যক্ষ কর্পোরেট লুট, যেটা বিহারের মানুষ খানিকটা দূর থেকে দেখতেন, বিহারে কোনো সরাসরি ছিল না, এটাও বিহারে কিন্তু বড় করে বাড়বে। এগুলো সব বিহারের কাছে বড় প্রশ্ন আছে। বিহার এই প্রশ্নগুলো নিয়ে অবশ্যই লড়বে, অবশ্যই লড়বে। কারণ ছবিগুলো খুব পাল্টে গেছে বিহারে। দেখুন, ওখানে মুসলিম প্রতিনিধিত্ব, এটা একটা বড় প্রশ্ন ছিল। এমআইএম নির্বাচনে লোকসভায় কিছু করতে পারেনি, কিন্তু এবার আবার 5টা আসন জিতেছে। কি করে জিতলো তার প্রেক্ষাপটটা জেনে নেওয়া ভালো। তার প্রেক্ষাপট হচ্ছে 1 নম্বর, যে ধীরে ধীরে মুসলিম এমএলএ এমপিদের সংখ্যা কমে যাচ্ছে। এমএলএ এমপির সংখ্যা শুধু কমছে না, প্রার্থীর সংখ্যাই কমে যাচ্ছে। একটা ধারণা হয়ে গেছে এখানে মুসলিম প্রার্থী দিলে পরে এখানে জেতা যাবে না, আস্তে আস্তে সবাই কমিয়ে আনছে। এটা নিয়ে নিশ্চয়ই মুসলিম সমাজের মধ্যে, সম্প্রদায়ের ভেতরে প্রচন্ড ক্ষোভ, প্রচন্ড উদ্বেগ নিশ্চয়ই আছে। দ্বিতীয় যেটা হলো, ওখানে একটা এই মুকেশ সাহানিকে ডেপুটি চিফ মিনিস্টার বলে প্রজেক্ট করা হলো, কিন্তু সেদিন তার সঙ্গে স্পষ্ট করে এটা বলা হলো না যে একজন মুসলিম ডেপুটি চিফ মিনিস্টারের কথাও আমাদের বিবেচনায় আছে। কোনো নির্দিষ্ট নাম না করেও অন্তত এই কথাটা কিন্তু সরাসরি আসতে পারে না। এটা হওয়ার ফলে ভীষণ রকমের বিক্ষোভ বাড়লো, এবং যার ফলটা হলো এমআইএম 5টা সিট জিতেছে, এবং বেশ কিছু আসনে এমআইএম বেশ ভালো ভোট পেয়েছে, যার ফলে মুসলিম ভোটে বিরাট একটা ভাঙন, এবং যার এটাও একটা বড় কারণ নির্বাচনের ফলাফলের জন্য। আর তার পরিণতিতে যেটা হলো, বিহারের মতো রাজ্যে 243টি আসনে এবারে মুসলিম এমএলএর সংখ্যা মাত্র 11। মাত্র 11-র মধ্যে একজন হচ্ছে সরকারি পক্ষে। এটা কিন্তু 2010-এও ওখানে 206টি আসন পেয়েছিল জেডিইউ এবং বিজেপি, কিন্তু তখনকার জেডিইউ এর 7 জন মুসলিম এমএলএ ছিল। তখনকার বিজেপি, প্রাক মোদী যুগের বিজেপি, তারও একজন মুসলিম এমএলএ ছিল। এটা হচ্ছে 2010-এর অঙ্ক। আর 2025-এর হিসেবটা হচ্ছে যে 202-এর মধ্যে মাত্র একজন মুসলিম, জনতা দল ইউনাইটেডের কাছে। আর শেষ অবশিষ্ট 41 জন এমএলএর মধ্যে 10 জন মুসলিম এমএলএ। তার মধ্যে আমাদের কেউ বা জিততে পারেনি, কিন্তু এমআইএম এর 5 জন, রাষ্ট্রীয় জনতা দলের 3 জন, কংগ্রেসের 2 জন। এটা একটা হিসেব রাখার মতো, মাথায় রাখার মতো ব্যাপার। যেখান থেকে প্রশ্নটা উঠলো মুসলিম প্রতিনিধিত্ব কমে যাচ্ছে, সেটার বিরুদ্ধে একটা বিক্ষোভ, সেখান থেকে অনেক কিছু হলো, কিন্তু নেট রেজাল্টটা যেটা হলো সেটা হচ্ছে মুসলিম প্রতিনিধিত্বটা খুব স্বাভাবিকভাবে অত্যন্ত কমে গেল। দ্বিতীয় যে ব্যাপারটা হয়েছে, খুব এটা পশ্চিমবাংলায় অনেকেই মনে করেন যেগুলো কি জাতপাতের কথা হচ্ছে, এগুলো তো কমিউনিস্টদের সমস্ত কথা বলাই উচিত না, এটা ক্লাস স্ট্রাগল থেকে আমাদের দূরে সরিয়ে থাকবে, এটা নিয়েও কিছু বলবো। কিন্তু বিহারে তো এটার কথা না বলে তো বলাই যাবে না, কোনো কথাই বলা যাবে না। তো সেটা হচ্ছে যে ওখানে সবকা সাথ সবকা বিকাশ, এটা হচ্ছে বিজেপির স্লোগান। সেখানে একটা কাস্ট সেন্সাস হয়েছিল বিহারের বুকে, তাতে দেখা গিয়েছিল যে 16-17% হচ্ছে মুসলিম জনগণের জনসংখ্যা। তাহলে সেই 16-17% জনগণের জন্য বিজেপির 101-এর তালিকায় একজনও নেই। কেউ বলবে যে এটাই তো বিজেপির রাজনীতি, বিজেপি যেটা তো বলে কই করে, কেন মুসলিম ভোটারও দরকার নেই, এমএলএও দরকার নেই, মন্ত্রীও দরকার নেই, কোনো দরকার নেই। মেনে নিলাম এটা বিজেপির ঘোষিত রাজনীতি, কিন্তু যেটা বিজেপির ঘোষিত রাজনীতি নয়, যেটা একটু চেষ্টা করে বুঝতে হয়। কারণ ওর ঘোষিত রাজনীতি হচ্ছে নরেন্দ্র মোদী ওবিসি প্রাইম মিনিস্টার, ওর ঘোষিত রাজনীতি হচ্ছে আমরা রামনাথ কোবিন্দ দলিতকে রাষ্ট্রপতি বানাই, আমরা দ্রৌপদী মুর্মু আদিবাসীকে রাষ্ট্রপতি বানাই, আমরা ইবিসিদের জন্য কাজ করি, আমরা দলিতের জন্য কাজ করি, ওবিসির জন্য কাজ করি। তাহলে এই 101-এর তালিকায় 4টে বিহারে আপার কাস্ট আছে, উঁচু জাতি যাদেরকে বলা হয়, ফরওয়ার্ড কাস্ট বলা হয়। তাদের সংখ্যার দিক থেকে দেখতে গেলে সেই সংখ্যাটা 11% থেকে কম। কারণ যখন আপার কাস্টের টোটাল ক্যালকুলেট করা হয়, তার মধ্যে মুসলিমেরও একটা অংশকে ধরা হয়, সেটা প্রায় 4%। ওটা বাদ দিয়ে তো এই 11% হিন্দু আপার কাস্ট, তার জন্য 101-এর তালিকায় 49 জনের সংরক্ষণ করা আছে, এবং তারাই জিতেছে।
ফলে এবারের বিহারে যে অ্যাসেম্বলিটা তৈরি হয়েছে, এই বিহারের অ্যাসেম্বলিতে এনডিএ শিবিরে সেখানে সব থেকে বেশি সংখ্যাটা হচ্ছে আপার কাস্ট এমএলএদের, তারপরে ওবিসি, তারপরে ইবিসি, তারপরে ধরুন দলিত ইত্যাদি। এই ব্যাপারগুলো বিহারে আগামী দিনে অবশ্যই এর ফলাফলটা কি হবে, এর সামাজিক রাজনৈতিক প্রতিফলনটা কি হবে সেটা চোখে পড়বে। এই দিকগুলো আছে যেটা নিয়ে বিহার অবশ্যই আগামী দিনগুলোতে আবার লড়বে। কিন্তু আমার যেটা মনে হয় যে এর মধ্যে ভোট চুরির ব্যাপার নিশ্চয়ই আছে, এগুলোকে চ্যালেঞ্জ করতে হবে, এগুলোকে এক্সপোজ করতে হবে। কিন্তু একটা আমাদের থেকে যদি ওরা বেশি ভোট পেয়ে থাকে, একটা তার একটা সামাজিক অঙ্কও আছে, তাহলে এটা বুঝতে হবে। এবং এখানে আমার মনে হয় ওই মামদানির ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ, যে লোকগুলো যারা ওদের ভোট দিয়ে দিচ্ছে, আমাদের দিচ্ছে না, মোদিকে দিচ্ছে, একে দিচ্ছে, কেন দিচ্ছে, এটা কিন্তু তাদেরকে খারিজ করে দিয়ে যে তোমরা সেকেন্ড গ্রেড মানুষ, তোমরা প্রতিক্রিয়াশীল, মানুষকে প্রতিক্রিয়াশীল বলে দিয়ে জনগণকে, তো লাভ নেই, সেটা দিয়ে কিচ্ছু হবে না। তাহলে এই মানুষগুলো কেনই খপ্পরে পড়ছে, এটা কিন্তু বোঝাটা খুব দরকার। এবং সেটা বুঝতে পারলেই সেখান থেকে তাদেরকে কি করে টেনে বের করে আনা যায় এবং তার জন্য আমাদের কি কি করণীয় আছে সেই জিনিসগুলো আমরা বুঝতে পারি, তাহলে আমরা নজরটা সেদিকে দিতে পারি। আর না হলে উই উইল লিভ ইন আ স্টেট অফ ডিনায়াল, যে ভাই আমাদের তো করণীয় কিছু নেই, এইরকম অবস্থা, এরকম অবস্থাতে এটাই হবে। তো আমার মনে হয় এটা বোধহয় ঠিক হবে না। বামপন্থীদের জন্য সব সময়ই নিজেদের একটা করণীয় খুঁজে বের করতে হবে, যে আমরা কি করতে পারি, হাউ ক্যান উই মেক এ ডিফারেন্স, আমরা কি করতে পারি। আমরা কিংকর্তব্য বিমূঢ়, আমরা শুধু ব্যাখ্যা করে যাবো, তাহলে তো মার্কস যেটা বলেছিলেন যে পৃথিবীতে দার্শনিকেরা প্রচুর ব্যাখ্যা করে গেছেন, আমাদের কাজ হচ্ছে পাল্টান। সেই পাল্টানোর কাজটা কি করে হবে যদি আমরা খোলা মনে বোঝার কথাটাই না ভাবি। এটা হচ্ছে বিহার থেকে বোঝার ব্যাপার। বাংলা নিয়ে খুব বেশি কথা বলবো না, শেষ করব। আমার কতগুলো কথা মনে হয়, যদি ট্যাকটিক্যাল একদম বিষয়ে বলি, সেটা হচ্ছে যে এই মুহূর্তে পশ্চিমবাংলার বামপন্থীরা খুব আমাদের উপর একটা বিজেপি চাপ সৃষ্টি করছে, যে তোমরা প্রমাণ করো তোমরা কতটা খাঁটি তৃণমূল বিরোধী, তোমরা প্রমাণ করো মমতা ব্যানার্জিকে সরাতে চাও কি চাও না, যদি চাও তাহলে ভোটটা আমাদের দাও। এটা সুকান্ত বাবু নাকি আছেন খোলাখুলি বলছেন, এবং এখানে বলছে নো ভোট টু টিএমসি, এরকম একটা স্লোগান নিয়ে সবাই মিলে করুক। এই যে চাপটা সৃষ্টি হয়েছে বামপন্থীদের উপরে, সবার আগে বামপন্থীদের এই চাপ মুক্তি, আমার এই চাপ থেকে বেরিয়ে আসা। আমরা বামপন্থী, আমরা এই স্লোগান ওই স্লোগান সব স্লোগান নিয়ে একসাথে লড়বো, যুগ্মভাবে লড়বো। তোমরা নিজেদেরটা বুঝে নাও, তোমরা যদি যা করতে পারো করো, আমরা তোমাদের বিরুদ্ধে লড়বো। আমরা পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি সরকারের প্রত্যেকটা প্রশ্নে, অপশাসনের প্রত্যেকটা উদাহরণ, প্রত্যেকটা দুর্নীতি, প্রত্যেকটা সন্ত্রাস, প্রত্যেকটা ধর্ষণ, প্রত্যেকটা জালিয়াতি, তার বিরুদ্ধে একদম কড়াই গন্ডায় হিসেব করে নেব, লড়ে নেব। সেখানে আমাদের কোনো, তাতে আমাদের কোনো দুর্বলতা নেই। কিন্তু আমাকে কোথাও প্রমাণ দিতে হবে না, কেউ যেন আমাদের কাছে প্রমাণ না চায় যে প্রমাণটা করবো, কারণ এই প্রমাণ দিতে গেলেই কিন্তু সেখানে ওই অঘোষিত আঁতাতগুলো হবে। এই অঘোষিত আঁতাতের মধ্যে যেন কোনো বামপন্থী না যায়, এটা কিন্তু বামপন্থীদের চাপ মুক্তি, সাপ মুক্তি, এইখানে কিন্তু বামপন্থীদের আসতে হবে। এটা বামপন্থী ঐক্য আমার মনে হয় তার প্রথম হচ্ছে যে বামপন্থার ওই পুরনো ঐতিহ্য, বর্তমান ঐতিহ্য, ভবিষ্যৎ সব নিয়ে বলছি যে এই মুহূর্তে এই চাপ থেকে বামপন্থীদের বের করে আনতে হবে। এই চাপের মধ্যে কোনো বামপন্থা হবে না, সম্পূর্ণ স্বাধীন বামপন্থা হবে, যে আমরা আমাদের নীতি অনুযায়ী, আমাদের আদর্শ অনুযায়ী, আমাদের বিচার বিবেচনা বোধ অনুযায়ী আমরা ঠিক করব, আমরা লড়বো। এবং স্বাভাবিকভাবেই এই লড়াইটায় এখন যখন ওরা বলছে অঙ্গ বঙ্গ কলিঙ্গ, তাহলে ওই কলিঙ্গের পরে বঙ্গ জয়, তো এটা অবশ্যই। এবং এখানে এটা ভেবে লাভ নেই, কেউ কেউ ভাবেন কোনো কোনো সময় যে বিজেপি বোধহয় পশ্চিমবাংলাটা দখলের জন্য খুব সিরিয়াস না, একটু কম সিরিয়াস। এরকম যদি হতো তাহলে এই বাঙালিদের মারে, এই সময় বাঙালি শ্রমিকদেরকে মারে, এই বাঙালি শ্রমিকদের তো এই জন্যই মারছে যাতে একটা বাঙালিরা খুব একটা ভাবে যে আমরা আক্রান্ত, আর মমতা ব্যানার্জি তাহলে এই কার্ডটা খেলতে পারে যে আমি তোমাদের বাঁচাবো। আমরা এই ধরনের হিসেব এগুলো আমাদের জন্য একদম সময়ের অপচয়, এবং আমাদের পুরো এক ধরনের পুরো ব্যাপারটাকে ডিলেল করে রেখে দেবে। তাহলে আমরা সমস্ত আক্রান্ত মানুষের পাশে দাঁড়াবো, আমরা এসআইআর এ বিপন্ন মানুষের পাশে দাঁড়াবো, আমরা প্রতিটি বাঙালি শ্রমিক, হিন্দু হন, মুসলিম হন, গুরগাঁওয়ে মার খান, যেখানে খুশি মার খান, সেই সমস্ত মার খাওয়া বাঙালি শ্রমিকের কাছে আমরা কোনোদিন বলবো না যে এটা নাটক, আমরা কোনোদিন বলবো না যে এটা এগুলো সমস্ত এরকম একটা ভাবে হচ্ছে, এটা নয়, এটা বাস্তব, এটা বাস্তব। তো বাস্তবে যে বাঙালি শ্রমিক আক্রান্ত, সেই শ্রমিকের লড়াই আমরা লড়ব। বাংলার ঐতিহ্য, রামমোহন রায়,
বাংলার ঐতিহ্য রবীন্দ্রনাথ, তার জন্য কেউ যদি আমাকে বলছে তাহলে এই লড়াইটা তো বাঙালি অস্মিতা নিয়ে হবে। অস্মিতা কথাটা আগে বাংলায় এত শুনতাম না, বাঙালি অস্মিতা নিয়ে লড়াইটা হবে, এটা তো তাহলে মমতা ব্যানার্জির কেন, এটা কেন মমতা ব্যানার্জির লড়াই হতে যাবে? বাংলার যা কিছু গৌরবময়, বাংলার যা কিছু প্রাণবন্ত ব্যাপার, বাংলার যা কিছু আমাদের সদর্থক ইতিবাচক আছে, যেটা কমরেড সেলিম বলছিলেন, যেটার সূত্র ধরে স্বাধীনতা আন্দোলন, যেটার সূত্র ধরে বাংলায় বামপন্থা, যেটার সূত্র ধরে নবজাগরণ, সবকিছু, এই সমস্তটার আমরা উত্তরাধিকারী। এই সমস্ত জিনিসের যেখানে আমরা উত্তরাধিকারী, সে আমাদের সমস্ত উত্তরাধিকারের উপরে কোনো জায়গায় কোথাও কোনো যদি আক্রমণ আসে, কেউ যদি বলে, যেটা বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। তার জন্য আমাদের বাঙালি অস্মিতা কি তৃণমূল, মমতা সরকার, এগুলো ভাবার কিচ্ছু দরকার নেই। তাহলে আমরা এই পুরো লড়াইটা লড়ছি, বাংলার ভেতরে দুর্নীতির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, গণতন্ত্রের জন্য, প্রত্যেকটা আর্থিক দাবি দেওয়ার জন্য, বাংলার ঐতিহ্য, বাংলার সংস্কৃতি, বাংলার ভাষা, বাংলার কৃষ্টি, বাংলার বামপন্থী ঐতিহ্য, এই পুরো লড়াইটাই আমরা লড়ছি। এবং এটা সত্যি সত্যি বুঝতে হবে, কারণ বিজেপি ওরা অপেক্ষা করতে পারে, ওখানে যায় আসে না, অপেক্ষা করতে পারে। বিহারে এতদিন ধরে অপেক্ষা করে আছে, আরো 6 মাস 1 বছর নীতিশ কুমারকে যদি কাঁধে করে নিয়ে যেতে হয়, ওদের কিচ্ছু ক্ষতি নেই, ওরা আলটিমেট করবে। অনেক দিন বলতো, অনেক দিন ধরে আমাদের অনেক নেতারা বলতেন যে দেখো মন্দিরটা কিন্তু রাম মন্দিরটা এখনো হয়, মন্দির ওহি বানায়েঙ্গে লেকিন কব বানায়েঙ্গে নেই বাতায়েঙ্গে। আমরা ভাবতাম যে আমরা খুব একটা চমৎকার একটা বলছি কিছু, নয়, সময় হয়েছে বানিয়ে দিয়েছে। ফলে ওরা এর মধ্যে কোথাও কোনো কার্পণ্য করবে না, ওদের ফ্যাসিবাদের সম্পূর্ণ প্রকল্পটা ওরা নামাবে, সম্পূর্ণটা ওরা করবে। এবং সেটা অবশ্যই বাংলার না জয় করতে পারলে জয়টা অসমাপ্ত থেকে যায়। ফলে বাংলাটাকে দখল করার জন্য, বাংলা দখল করা মানে হচ্ছে এখানে, এখন বলছে, কালকে নরেন্দ্র মোদী বক্তব্য শুনবেন, মেকলের সাথে মার্ক্সটা যুক্ত করেনি এখনো, 200 বছরের মেকলে, এবং এটাই নাকি উপনিবেশ, আর এই উপনিবেশবাদের বিরুদ্ধে। তো বাংলার বামপন্থীরা ওদের 1 নম্বরের টার্গেট হবে। বাংলার বামপন্থীরা, বাংলার প্রত্যেকটা গণতন্ত্র প্রিয় মানুষ, বাংলার প্রত্যেকটা স্বাধীনচেতা মানুষ, বাংলার উদার বুদ্ধিজীবী, তারা 1 নম্বরের টার্গেট হবে। বাংলায় ত্রিপুরা নামতে দেরি হবে না, বাংলায় আসাম হতে দেরি হবে না। তাহলে এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে আমাদের, ওরা মিডিয়া বারবার বলবে এটা করছেন, যে ওটা করছেন, এর পক্ষে দাঁড়াচ্ছেন, ওর পক্ষে দাঁড়াচ্ছেন, এটা বলবেন কি বলবেন না, নো ভোট টু বিজেপি বলবেন কি বলবেন না। কেন বলবো না? কেন বলবো যে বিজেপিকে একটাও ভোট দেয়? একটাও দেবে না, একটাও ভোট দেবে না বিজেপিকে, কেন দেবে? হ্যাঁ, অবশ্যই আপনি বলুন বামপন্থীদের ভোট দিন, আপনি বলুন যে তৃণমূল সরকারের বিরুদ্ধেও নিশ্চয়ই আমরা বলবো না যে ভোট দিতে। কিন্তু বিজেপি একটা মারাত্মক ব্যাপার। মাইক সেটা হলো, জল খাই। তো এটা হচ্ছে একটা ব্যাপার যেখানে আমরা পশ্চিমবাংলায় স্বাধীনভাবে এবং বিজেপির এই বিপদটাকে সম্পূর্ণ মাথায় রেখে, কারণ বাংলা তো কোনো আলাদা করে নয়, বাংলা বাদ দিয়ে তো দেশ ভাবাই যেত না। আগে তো এটাই আমরা বলতাম যে আজকে বাংলা যা ভাবে সেটাই গোটা দেশ কালকে ভাববে, করবে। তো সেই জন্য বাংলার ব্যাপারটা আলাদা করে দেখা যাক, বাকিটা আলাদা করে দেখা যাক, এটা এখন দেখা যাক, ওটা কালকে দেখা যাবে। এর মধ্যে না ভূগোল দিয়ে হবে, না সময় দিয়ে হবে, এর মধ্যে কোনো স্টেজ থিওরি এর মধ্যে আনলে পরে সেটা আমাদের জন্য একটা আত্মঘাতী ব্যাপার হবে, এটা করতে হবে। আর একটা ব্যাপার একটু বলি, সেটা হচ্ছে, সেটা এখনকার পরিস্থিতি নিয়ে নয়, এই যে বিজেপির এত বারবারন্ত পশ্চিমবাংলায় আজকে কোন রাস্তা ধরে, কোথা থেকে? একটা বলতেই পারি যে তৃণমূলের অপশাসনের ফলে বিজেপি বড় সুযোগ পাচ্ছে, ঠিক কথা। তৃণমূলের অপশাসনে বিজেপি সুযোগ পাচ্ছে, বিজেপি ক্ষমতায় আছে, সেজন্য বিজেপি সুযোগ করে নিচ্ছে। আমাদেরও কিছু মানুষ তৃণমূলের সন্ত্রাস থেকে, আক্রমণ থেকে বাঁচার জন্য, যেটা অনেকেই বলতেন যে বাঁচার জন্য ছাতা দরকার, বিজেপির ছাতায় চলে যাচ্ছে, হতে পারে আমাদের কিছু তার দুর্বল বলুন, সেটা গেল। কিন্তু শুধু এটুকু নয়, আমার যেটা ধারণা যে আমরা পশ্চিমবাংলা দীর্ঘদিন বলেছি যে আমরা ক্লাস স্ট্রাগল করি,
বামপন্থীরা সবাই আমরা বলি আমরা ক্লাস স্ট্রাগলের পার্টি। এই ক্লাস ব্যাপারটা নিয়ে এত যান্ত্রিক ব্যাপার আমাদের আছে, এত যান্ত্রিক, এত আদর্শবাদী। মার্ক্সবাদ তো বস্তুবাদ, আদর্শবাদী নয়, ভাববাদী নয়। তো ক্লাস নিয়ে ভাববাদী কেন হবে? যেমন আমি একটা কথা যদি বলি যে আপনি শ্রমিক শ্রেণী বলছেন, আপনি ভারতবর্ষের শ্রমিক শ্রেণীটা কল্পনা করার চেষ্টা করুন। শ্রমিক, তাহলে ভারতবর্ষের শ্রমিক শ্রেণীটাকে যখনই আপনি একটা মূর্ত রক্ত মাংসের শ্রমিকের কথা ভাববেন, আপনি নৈহাটিতে বসেই ভাবার চেষ্টা করুন না কেন, নৈহাটিতে বসেই একটা শ্রমিক ভাবার চেষ্টা করুন। সে তো কোনো অ্যাবস্ট্রাক্ট শ্রমিক নয়, সে তো রক্ত মাংসের একটা মানুষ, বা পুরুষ বা মহিলা। তাহলে তাকে যদি আমাকে বুঝতে হয়, ভাবতে হয় ভারতের মতো একটা এত বড় দেশে, তাহলে ওই ক্যাপিটাল আর লেবার দিয়ে কি একটা আমি ক্লাস বুঝে নেব? ওই উৎপাদন আর মুনাফা দিয়ে বুঝে নেব? হবে না। তাহলে ক্লাসটাকে যদি একটা অল ইন্ডিয়াতে আমাকে একটা ক্লাস বুঝতে হয়, কারণ শ্রমিক শ্রেণীটা কোথায় বুঝবো? পাড়ায় পাড়ায় শ্রমিক শ্রেণী বুঝবো, না গোটা দেশের একটা শ্রমিক শ্রেণী ভাববো? আন্তর্জাতিকটা ছেড়েই দিলাম, গোটা দেশের যদি শ্রমিক শ্রেণী বুঝতে হয়, তাহলে সেই শ্রমিকের তো তার যে অস্তিত্ব, সে তো শুধু কারখানায় বা শ্রমে তার মধ্যে তার অস্তিত্ব নেই, তার তো একটা মানবিক অস্তিত্ব আছে। তাহলে সেই অস্তিত্বের জন্য আমার মনে হয়, সেই জন্য যখনই আমি বলি ক্লাস স্ট্রাগল, তখনই সেটাকে শুধুমাত্র কিছু আর্থিক, একটা কিছু আদর্শবাদী, খুব একটা এরকম কথা না বলে, ক্লাস, কাস্ট এবং কালচার ছাড়া, আমি বলি দুটো সি এবং দুটো জি, দুটো সি এবং দুটো জি ছাড়া এই ক্লাসটাকে বোঝা যাবে না, করা যাবে না। ক্লাসের সাথে দুটো সি, কাস্ট অ্যান্ড কালচার। আমি ধর্মটা আলাদা করে বলছি না, কারণ ধর্মের থেকে আরো বড় অংশ আমার কথা মনে হয় কালচার। ধর্মটা তার মধ্যে একটা ব্যাপার, ধর্মের মধ্যেও অনেক পার্থক্য আছে, ধর্মটা নয়, কিন্তু কালচারের একটা ব্যাপার আছে, ভাষার একটা ব্যাপার আছে। ক্লাস, তার জন্য কাস্ট এবং কালচার। আপনি একজন এখানে পাবেন আপার কাস্ট, কোনো রাজপুত, হয়তো সে চটকলের শ্রমিক, সে চটকলের শ্রমিক, সে এখানে রাজপুত, সে আপনার সাথে থাকবে, লাল ঝান্ডা নিয়ে লড়াই করবে, এখানে বোনাসের লড়াই করবে, চাকরি বাঁচানোর লড়াই করবে। কিন্তু যদি তার চেতনাটা যদি না পাল্টায়, সে গ্রামে গিয়ে কিন্তু রাজপুত, সে কিন্তু গ্রামে গিয়ে যখনই দেখবে একটা রাজপুতের মতো একটা দলিত ছেলেও সেও একটা মোচে তা দিচ্ছে, গোফে তা দিচ্ছে, সে কিন্তু তাকে একটা দুটো থাপ্পড় মারবে। তাহলে এই চেতনাটা কিন্তু জাস্ট আমি শ্রমিক ওখান থেকে আসবে না। তাহলে এই চেতনাটা আনার জন্য যে ওই দলিত গ্রামে সে আমার শ্রেণী ভাই, বা আমার শ্রেণীর বোন, সে আমার শ্রেণীর মানুষ, এই শ্রেণী ঐক্য, এই শ্রেণী সংহতির চেতনাটা আসতেই পারে না যদি না সে ওই জাতি ব্যবস্থা, এই জাতির যে একটা প্রেজুডিস, এটা থেকে মুক্ত হতে পারে। এটা থেকে মুক্ত হওয়াটা, এটা শুধুমাত্র তো বললে হবে না। তাহলে এখানে ওই কাস্ট অপারেশনের বিরুদ্ধে, কাস্ট ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে অতটাই সিরিয়াসলি লড়তে হবে যতটা সিরিয়াসলি আপনি ক্যাপিটালের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেন। কাস্ট এবং কালচার। আর দুটো জি বললাম, দুটো জি হচ্ছে একটা জেন্ডার আর একটা জেনারেশন। জেনারেশন, জেন্ডার ছাড়া হবে না। আমরা প্রায়শই আমরা যখন সোশ্যাল জাস্টিসের কথা বলি, তো সীমাবদ্ধতা, সোশ্যাল জাস্টিসের কথা বলে সেখানে শুধু কাস্টের কথা হয়, সেখানে জেন্ডার জাস্টিসের কথা আসেই না, আসেই না, প্রায়ই আসে না, জেন্ডার চোখেই পড়বে না সেখানে আপনার। তাহলে এখনো পর্যন্ত আমরা, আমাদের চোখে জেন্ডার আসে না। তো জেন্ডার বুঝতেই হবে, ব্যাপক অর্থে বুঝতে হবে, এবং জেনারেশন, জেনারেশন বুঝতেই হবে। একটা রিটায়ারমেন্টের মুখে একটা শ্রমিক, তার সারা মোটামুটি চাকরিটা হয়ে গেছে, তার কাছে পেনশনের প্রশ্ন, আর একটা 22 বছরে 23 বছরে তার সামনে একটা ভবিষ্যতের প্রশ্ন। এই দুটো জেনারেশনের প্রশ্ন আলাদা, দুটো জেনারেশনের প্রশ্ন সম্পূর্ণ আলাদা। তাহলে জেনারেশন ব্যাপারটা যদি না ধরি, তাহলে আমরা এই পরিবর্তনশীল, এই প্রবাহমান ব্যাপারটাকে ধরতে পারবো না। তো আমার মনে হয় এটাও আমাদের বামপন্থীদের ভাবা উচিত, যে পশ্চিমবাংলায় কিন্তু দেখবেন ওই সমস্ত যেগুলো আমরা মনে করছি এটা বামপন্থীদের মধ্যে পড়ে না, এসব জাতপাত বলে বামপন্থার বিরুদ্ধে, এগুলো না, আমরা এগুলো ঊর্ধ্বে। আর যেগুলো আমরা ঊর্ধ্বে মনে করেছি, যেগুলো মনে করেছি আমরা এর ঊর্ধ্বে, সেই সব জায়গাগুলোতে বিজেপি ঢুকেছে, সেই সমস্ত পিছিয়ে পড়া এলাকায় ঢুকেছে, সেই সমস্ত পিছিয়ে পড়া জাতি সম্প্রদায়ের মধ্যে ঢুকেছে। আগে তৃণমূল ঢুকেছে, পরে বিজেপি ঢুকেছে, যেগুলোই আমরা মনে করেছি। আর যেগুলো, কারণ যেটা আমরা ক্লাস মনে করেছি, আমরা ক্লাস, তো ক্লাস তো আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। জমি অধিগ্রহণ করতে শুরু করলে কৃষক তখন মুখ ফেরাবে, তাহলে ক্লাসও মুখ ফিরিয়ে নিচ্ছে। আর ব্যাপক মানুষ এই সমস্ত ফাঁক ফোকরগুলো দিয়ে বিজেপি ঢুকছে, এটা কিন্তু ভাবার ব্যাপার। আমি একটু এত কথা হয়তো বলতাম না, চণ্ডীদাস বাবু বললেন বলে আমি ভাবলাম যে আমরা একটু
কথাগুলো বলি, এগুলো আলোচনা করার দরকার। এটা খানিকটা সেমিনারের মতো কথা, ঠিক সম্মেলনের কথা নয়। তো আমার মনে হয় আমাদের বামপন্থীদের আরো জীবন্ত, আরো প্রাণবন্ত অনুশীলন এবং প্রাণবন্ত আরো অধ্যয়ন এর দিকে যেতে হবে। অবশ্যই একটা বড় ঐক্য, একটা সংগ্রামী ঐক্য দরকার, এবং সেই ঐক্যটাকে যত প্রসারিত করা যায় এবং যত মানে নিবিড়ভাবে সেটাকে ধরা যায়। তো আমি আশা করি যে আগামী নির্বাচন আসছে, তো আমরা SIR নিয়ে একটু একসাথে মিছিল করি, সাম্প্রদায়িকতা নিয়ে একসাথে মিছিল করি, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে একসাথে মিছিল করি। একটু ভেবে দেখা যাক পশ্চিমবাংলার বামপন্থীরা নির্বাচনটা আগামী একসাথে লড়তে পারে কিনা। পশ্চিমবাংলার বামপন্থীরা একসাথে সবাই মিলে, যে যা আছে ঠিক আছে, একটা হিসেব করে সবাই মিলে একসাথে লড়ে এই জায়গাটা থেকে যে বামপন্থা ঘুরে দাঁড়াক পশ্চিমবাংলায়, এই যে একটা শূন্যে আটকে আছি ওটা যাক। আমাদের এই আন্দোলনের একটা অনুরণন বিধানসভাতে হোক, এবং এটা যদি আমরা করতে পারি তাহলে দুটো লড়াই লড়তে পারবো। বামপন্থীরা যদি নিজেদের ভিত্তিটাকে রিক্লেম করতে পারে, তৃণমূলের কারণে বিজেপি বাড়ছে, তাদের মধ্যে কি আছে সেটা দেখা যাবে। আমাদের কারণে বিজেপি বাড়ছে, এটা তো আমাদের জন্য খুব একটা বিরাট বড় ব্যাপার। এটা তো ইতিহাস আমাদের ছাড়বে না। আমরা যদি বিজেপি বাড়ছিল তখন আমরা কি করেছিলাম, এটা তো ভাবতে হবে। তো সেই জন্য আমার মনে হয় আমরা যদি আমাদের সম্পূর্ণ ঐতিহ্য, বাংলার ঐতিহ্য, আমাদের বামপন্থীদের ঐতিহ্য, আমাদের পুরো সংগঠিত শক্তি, সেই পুরো শক্তিটাকে যদি উজ্জীবিত করতে পারি, ঐক্যবদ্ধ করতে পারি, এবং সেই শক্তিটার একটা ঐক্যবদ্ধ প্রতিফলন নির্বাচনের মধ্যেও যদি ঘটাতে পারি, তাহলে সেটা অবশ্যই পশ্চিমবাংলার জন্য ভালো, আমাদের জন্য ভালো, গোটা দেশের গণতন্ত্রের জন্য ভালো। আমার মনে হয় আগামী দিনে এটা আমাদের কাছে কঠিন। ফলে বিহার আপাতত একটা ধাক্কা খেয়েছে, বিহার আবার উঠে দাঁড়াবে, নিশ্চয়ই উঠে দাঁড়াবে, আমি খুব দৃঢ় বিশ্বাস করি। কারণ আমি 13 লক্ষ আর 14 লক্ষের হিসাবটা আমাদের কাছে আছে। 14 লক্ষের 13 লক্ষ নিয়ে 12টা জিতেছি, তো 12টা জিতলেই ইংরেজিতে একটা কথা বলে, সাকসেস হ্যাজ মেনি প্যারেন্টস অ্যান্ড ফেলিয়ার ইজ অফেন। আপনি সফল হলে পরে আপনার সব ঢাকা পড়ে যাবে, তখন কেউ মতাদর্শের কথা বলবে না, সংগঠনের দুর্বলতার কথা বলবে না, সবাই বলবে বাহ এতগুলো জিতে গেছে, স্ট্রাইক রেটটা তো দারুণ, তখন স্ট্রাইক রেটের কথা হবে। আর যখনই হারবেন, এ কি সব হেরে গেলেন, ওই সমস্ত আন্দোলনের এলাকাগুলো, এতদিনের শ্রেণী সংগ্রাম, এতদিনের ঐতিহ্য সব হেরে গেলেন আপনারা। তো ওইটাই লোকে দেখে, ওইটা দেখে। কিন্তু আমাদের তো সবটা দেখতে হবে, আমাদের ভোটের অঙ্কটাও দেখতে হবে, আর শুধু অঙ্ক নয়, ওই অঙ্কের পেছনে ওই মানুষগুলোকে দেখতে হবে। ওই অঙ্কটা একটা ভোট যে আসে তার পেছনে একজন লড়াকু মানুষ, একটা ভোটের পেছনে একজন লড়াকু মহিলার লড়াকু চেতনা, একটা ভোটের পেছনে একজন দলিতের, একজন আদিবাসীর তার উঠে দাঁড়ানোর এবং সামাজিক সাম্য অর্জন করার একটা মানে তার কাছে বিরাট, তার সংগ্রামী একটা সংকল্প, তার একটা বিরাট চেতনা। তো এইখান থেকে কিন্তু ভোটটা আসে। সেই জন্য আমার মনে হয় যে বিহার তো দাঁড়াবে, বাংলাও দাঁড়াক, আর 2026 বড়, 27 আরো বড়, ইউপি নির্বাচন আসছে। আগামী 26শে নভেম্বর সংবিধান দিবস, সংবিধানের হয়ে গেল 26শে নভেম্বর সংবিধান দিবস, সম্ভবত 26শে ডিসেম্বর CPI এর শতবর্ষ। তো 26শে নভেম্বর, 26শে ডিসেম্বর কমিউনিস্ট আন্দোলনের শতবর্ষ। আমাদের অনেক কিছু ভাবার আছে, একদিকে RSS এর শতবর্ষ, আরেকদিকে আমাদের শতবর্ষ। তো আমরা এই যে বিরাট একটা গৌরবময় একটা উত্তরাধিকার বহন করি, সেই উত্তরাধিকার সুবাদে আজকের এই চ্যালেঞ্জ, এটা দিতে হবে, ঢুকে দাঁড়াতে হবে। আমার মনে হয় আজকে যে আলোচনাটা আমরা করলাম, অনেকটা সময় নিয়ে ফেললাম, কিন্তু আলোচনাটাকে আলোচনা হিসেবেই নেবেন। এটা কোনো উপদেশ নয়, এটা কোনো কথা নয়। আমার কিছু খোলা মনে কিছু কথা বললাম, যে পশ্চিমবাংলায় যদি এটা আমরা করতে পারি সবাই মিলে, তাহলে অবশ্যই বাংলাও আবার, বাংলার বামপন্থীরা উঠে দাঁড়াবে। গোটা দেশে বামপন্থী আন্দোলনে এই শতাব্দী বর্ষে, কমিউনিস্ট আন্দোলনের শতাব্দী বর্ষে আমরা RSS এর বিরুদ্ধে একটা জোরালো একটা প্রতিরোধ গড়ে তুলতে পারবো। সব শুভ সন্ধ্যা সবাই।